প্রিয় শিক্ষার্থী, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনলাইন ক্লাসে সবাইকে স্বাগতম। করোনাকালীন এই শিক্ষা কার্যক্রম চালু রাখার স্বার্থে জাতীয় বিশ্ববিদ্যালয়ের যে উদ্যোগ, এই উদ্যোগের সাথে সংশ্লিষ্ট হতে পেরে আমি আনন্দিত। তোমরা অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে চলবে। আমি মোহাম্মদ মুখতার হোসেন, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, কারমাইকেল কলেজ, রংপুর। আজকে আমরা অনার্স চতুর্থ বর্ষের 24-19-13 কোর্সের বাংলাদেশের আইন প্রণয়ন প্রক্রিয়া এই কোর্সটির 9 নম্বর লেকচার নিয়ে আলোচনা করব এবং সেই 9 নম্বর লেকচারটি হচ্ছে বেসরকারি খাত এবং আইনসভার সাথে মিথস্ক্রিয়া। আমরা দেখে নিই বেসরকারি খাত কাকে বলে। দীর্ঘ উপনিবেশিক শাসনের কবল থেকে 1947 সালে ভারত পাকিস্তান নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয় এবং 1971 সালের 16 ডিসেম্বর বাংলাদেশ নামে একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নেতৃত্বে 1971 সালের 16 ডিসেম্বর বিশ্বের মানচিত্রে লাল সবুজে পতাকা খচিত একটি স্বাধীন রাষ্ট্রের জন্ম হয়। এই রাষ্ট্রটি তৎকালীন সময় ছিল তলাবিহীন ঝুড়ি। মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সনের ভাষায় এই রাষ্ট্রটির নাম যুদ্ধ বিধ্বস্ত। রাষ্ট্রটি ছিল তলাবিহীন ঝুড়ি, কিন্তু তলাবিহীন ঝুড়ি রাষ্ট্রটি গত 50 দশকে এখন মধ্যময় দেশে পরিণত হচ্ছে, উন্নয়নশীল সে কাতারে এগিয়ে আসছে। এবং এই যে পথ চলা, এই যে উন্নতির শিখরে পৌঁছা, এর সঙ্গে সরকারি উদ্যোগের সঙ্গে সঙ্গে বেসরকারি উদ্যোগেরও যথেষ্ট ভূমিকা রয়েছে। এই জন্য বেসরকারি খাত বা বেসরকারি উদ্যোগ বা বেসরকারি সেক্টরগুলি আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এবং রাষ্ট্রবিজ্ঞানে এই বেসরকারি খাতের আলোচনা একটি গুরুত্বপূর্ণ অবস্থা অবস্থা গ্রহণ করেছে। বেসরকারি খাত কাকে বলে? বেসরকারি খাত বলতে ব্যক্তিগত উদ্যোগে যে উদ্যোগ গ্রহণ করা হয়, ব্যক্তিগত উদ্যোগে যা করা হয় সেটাকে আমরা বেসরকারি খাত বলছি। ব্যক্তিগত উদ্যোগে যে গড়ে ওঠা যে সমস্ত সেক্টর রয়েছে সেগুলো হচ্ছে ব্যক্তিগত খাত। এখানে সরকারি কর্তৃত্ব থাকে না। বেসরকারি খাত রাষ্ট্র অর্থনৈতিক ব্যবস্থার অংশ বিশেষ, যে সরকারি নয় বরং ব্যক্তি এবং কোম্পানির নামে পরিচালিত হয়। বেসরকারি খাতের বৈশিষ্ট্যগুলি আমাকে দেখে নিই। কোথায় বলছিলাম যে বেসরকারি খাত ব্যক্তিগত উদ্যোগে গঠিত হয়, ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠে। অর্থাৎ বেসরকারি খাতের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি বেসরকারি খাতে ব্যক্তিগত উদ্যোগে গড়ে ওঠে। এর লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা। যে কোনো বেসরকারি খাত যখন গঠিত হয় তখন তার মূল উদ্দেশ্য থাকে মুনাফা অর্জন করা এবং এর অর্থনৈতিক যে সমস্ত অর্থনৈতিক কর্মকাণ্ড বেসরকারি খাতে প্রতিনিয়ত পরিচালিত হয়, এই অর্থনৈতিক কর্মকাণ্ডের মধ্যে থেকে ব্যক্তি কি করে? মুনাফা লাভের চেষ্টা করে। বেসরকারি খাতে কর্মপরিসর সাধারণত রাষ্ট্রীয় খাতের বা সরকারি খাতের কর্মপরিসরের চেয়ে ছোট হয়, কারণ এটি যেহেতু কোন নির্দিষ্ট এলাকা অথবা নির্দিষ্ট জনগোষ্ঠী অথবা নির্দিষ্ট সময়ের উপর ভিত্তি করে এই বেসরকারি খাতগুলি গড়ে ওঠে। অনেক সময় দেখা যায় অঞ্চল ভিত্তিক ক্ষুদ্র ক্ষুদ্র সংস্থাও কাজ করে। বেসরকারি খাতগুলি রাজনীতি নিরপেক্ষ। এখানে রাজনীতির তেমন একটা সংশ্লিষ্ট থাকে না, যেহেতু ব্যক্তির মতামত, ব্যক্তির ইচ্ছা অনিচ্ছাই এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ। বেসরকারি খাতে আয় ব্যয়ের সামঞ্জস্য বিধান করা হয়। সরকারি খাতে যেখানে অনেক সময় দিনের পর দিন মুনাফা না করে, দিনের পর দিন লোকসান করে খাতগুলোকে সচল রাখা হয়, বেসরকারি খাতে সেরকম নয়। বেসরকারি খাতে আয় ব্যয় ক্ষেত্রে সামঞ্জস্য বিধান করে পরিচালনা করা হয়, কারণ বেসরকারি খাতের মূল লক্ষ্যই হচ্ছে মুনাফা অর্জন করা এবং সেখানে সবসময়ের জন্য আয় ব্যয়ের ক্ষেত্রে সামঞ্জস্য রাখা হয়। পরিকল্পনা, বেসরকারি খাতে নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে গড়ে ওঠে যে কোন সেক্টরে কত টাকা ইনভেস্ট করে কত টাকা মুনাফা করা যাবে, এরকম একটি ব্যক্তিগত একটা নির্দিষ্ট পরিকল্পনা নিয়ে বেসরকারি খাত গড়ে ওঠে এবং এই পরিকল্পনা হচ্ছে এই বেসরকারি খাতের একটি সাংগঠনিক ভিত্তি বা প্রাথমিক ভিত্তি। বেসরকারি খাতে সেবা প্রদানের চেয়ে যেহেতু বেসরকারি খাতের অর্থ থাকে, লক্ষ্য থাকে মুনাফা অর্জন করা, এই কর্ম বিভাগের ভিত্তিতে বেসরকারি খাতে পরিচালিত হয়। বিভিন্ন ক্ষেত্রে কিছু দক্ষ লোক নিয়োগ করা হয় এবং সেই দক্ষ লোকগুলিকে বিভিন্ন কর্ম বিভাগের মাধ্যমে সেই দক্ষ লোকগুলোকে পরিচালিত করা হয় ব্যক্তিগত উদ্যোগে এবং সেখান থেকে একটি মুনাফা নিয়ে আসা হয়। বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে সাংগঠনিক ভিত্তি। সাংগঠনিক ভিত্তি ছাড়া কোনো বেসরকারি খাত গড়ে উঠতে পারে না, কারণ এটা
একটা একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে কর্মী ব্যবস্থাপনার মাধ্যমে, কর্ম পরিসরের মাধ্যমে লক্ষ্য এবং আদর্শকে সামনে রেখে, নীতিকে সামনে রেখে একটা সংগঠন দাঁড়ায়। এবং সাংগঠনিক ভিত্তি ছাড়া সেই খাত বেশি দূর অগ্রসর হতে পারবে না। সেই খাতের যে একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে কর্মী ব্যবস্থাপনা। এখানে যে কর্মীদের নিয়োগ করা হয়, সেই কর্মীদেরকে সুষ্ঠু ব্যবস্থাপনার মাধ্যমে পরিচালিত করা হয়। এবং কর্মীরা প্রত্যেকের কাজের জন্য কি করে, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে দায়ী থাকে। এখানে আদেশের ঐক্য থাকে, একজন নির্বাহী কর্তৃত্ব থাকে এবং নির্বাহী কর্তৃত্বের আদেশ নির্দেশ প্রত্যেকটি অধস্তন যারা থাকবে তাদের উপর এক ধরনের আইন, এবং তারা সেই আদেশ মানতে বাধ্য। তাদের মধ্যে আদেশ ঐক্য থাকবে, যে কোনো আদেশ তাৎক্ষণিক এখানে বাস্তবায়ন করা হবে। এখানে কি হয়, বেসরকারি খাতগুলোতে সমন্বয় থাকে, প্রত্যেকটা সেক্টরের সাথে প্রত্যেকটা সেক্টরের সমন্বয় থাকে, যেটি অন্যান্য ক্ষেত্রে এই সমন্বয়টি খুবই কম। বেসরকারি খাতে দেখা যাবে যে বিভিন্ন কর্ম বিভাগের মধ্যে যে কার্যক্রম পরিচালিত হচ্ছে, প্রত্যেকটা কর্ম বিভাগের সঙ্গে প্রত্যেকটা কর্ম বিভাগের কি থাকবে, একটা সমন্বয় থাকবে। পাশাপাশি বেসরকারি খাতগুলিতে জবাব দিতে থাকে। বেসরকারি খাতগুলি প্রত্যেকটা কাজের জন্য একটি কর্মচারী অথবা কর্মকর্তা অথবা কর্মী তাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে। এবং অনেক সময় দেখা যায় জবাবদিহি করতে যদি না চায়, অথবা জবাবদিহিটা যদি সন্তোষজনক না হয়, তাহলে কর্মীর চাকরি নাও থাকতে পারে। এই জন্য বেসরকারি খাতে জবাবদিহিতা এটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, এবং জবাবদিহিতার মাধ্যমে স্বচ্ছতা 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 স্বচ্ছভাবে একটি বেশ সংগঠন পরিচালিত হয় এবং স্বচ্ছতা নিশ্চিত করা হয়। সেক্ষেত্রে যে দিক নির্দেশনা, এই দিক নির্দেশনা ব্যক্তিগত উদ্যোগে দেওয়া হয়। নীতি বা পলিসি বা পরিকল্পনা, এই পরিকল্পনাগুলি কেন্দ্রীয় কর্তৃপক্ষ থেকে সমস্ত কর্মীদের উপর সমানভাবে পরিচালনা করা হয়, এবং প্রত্যেকে দিক নির্দেশনা মোতাবেক তার দায়িত্বগুলি জবাবদিহিতার সাথে পালন করে। বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে বিকেন্দ্রীকরণ। এখানে যেহেতু প্রত্যেকের কাজের জন্য দায়ী, প্রত্যেকের কাজের জন্য জবাবদিহি করে, ফলে এখানে একটি বিকেন্দ্রীকরণ ব্যবস্থা গড়ে ওঠে, এবং প্রত্যেকে তাদের কাজের জন্য তার ইমিডিয়েট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জবাবদিহি করতে বাধ্য থাকে, এবং এর ফলে স্বচ্ছতা নিশ্চিত হয়। রিপোর্টিং, বেসরকারি একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে রিপোর্টিং। প্রত্যেকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রত্যেকটা বিষয় বছরের নির্দিষ্ট সময় অথবা অথবা যে কোনো দিন অথবা যে কোনো মাস নির্ধারিত করে দিয়ে সেখানে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে তাকে রিপোর্টিং করতে হয়, তার কাজে মূল্যায়ন করতে হয়। ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কি করবে, তার কাজে মূল্যায়ন করবে, মূল্যায়ন করে তার দক্ষতা অথবা তার অদক্ষতা বিবেচনা করবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাজেট পেশ করা। বেসরকারি খাতগুলি যদি ব্যক্তিগত উদ্যোগে পরিচালিত হয়, এই যেহেতু মূল লক্ষ্য হচ্ছে মুনাফা করা, সেহেতু এখানে একটি বাজেট থাকবে, এবং সেই বাজেট অনুসারে বেসরকারি খাতগুলি পরিচালিত হবে। যে সমস্ত সংগঠন তাদের কর্ম পরিচালনা স্থির করবে বাজেট অনুসারে। যে বেসরকারি খাতগুলো এ বিষয়ে আরো বেশি সচেতন থাকতে হবে, এবং আয় ব্যয়ের চুলচেরা বিশ্লেষণ করে, যে আমার কত টাকা আয় হবে, কত টাকা ব্যয় করতে হবে, চুলচেরা বিশ্লেষণ করে তারা বাজেট প্রণয়ন করে, এবং বাজেটের মাধ্যমে তারা পরিচালিত হয়। পেছনে হচ্ছে বেসরকারি খাতগুলি কার্য সিদ্ধির সবচেয়ে বড় কৌশল। বিভিন্ন কর্মীর কাছ থেকে, এই বেসরকারি খাতের যারা কর্মী তাদের কাছ থেকে অধিকতর নৈপুণ্য অথবা অধিকতর কর্মদক্ষতা পাওয়ার জন্য, অধিকতর কর্মদক্ষতা আদায় করে নেওয়ার জন্য বেসরকারি খাতগুলি কি করে, প্রেষণা ব্যবস্থা করে। এবং এর ফলে কি হয়, এর ফলে যে বেসরকারি খাতের যে নীতি আদর্শ কৌশল, এসব বাস্তবায়ন করা অত্যন্ত সহজ হয়। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা একটু দেখবো সরকারি বেসরকারি খাতের মধ্যে তুলনা। আমরা প্রথমেই বলছিলাম সরকারি খাত সরকার কর্তৃক পরিচালিত, সরকার জনগণের কল্যাণের জন্য যে উদ্যোগগুলি গ্রহণ করে সেটিকে সরকারি খাতের উদ্যোগ বলা হচ্ছে। যে সংস্থাগুলি পরিচালিত হয় সেগুলি সরকারি খাত, এবং ব্যক্তিগত উদ্যোগে যে সংস্থাগুলি পরিচালিত হয় তাদের মূল লক্ষ্য থেকে মুনাফা অর্জন করা, তারা হচ্ছে বেসরকারি খাত। সরকারি এবং বেসরকারি খাতের মধ্যে বেশ কিছু সাদৃশ্য ও বৈসাদৃশ্য রয়েছে। আমরা একটু দেখে নিই সাদৃশ্যগুলি কেমন। সরকারি এবং বেসরকারি উভয় খাতের মধ্যে যেটি হচ্ছে এটি সাংগঠনিক কাঠামো বিদ্যমান। আমরা জানি কোনো একটি প্রতিষ্ঠান পরিচালনার জন্য তার একটি সংগঠন দরকার, তার কর্মী ব্যবস্থাপনা দরকার, তার পরিকল্পনা দরকার, তার নীতি এবং আদর্শ দরকার, তার উদ্দেশ্য দরকার। এই সাংগঠনিক কাঠামো, এই সাংগঠনিক কাঠামো সরকারি খাতেও রয়েছে, বেসরকারি খাতেও রয়েছে। এবং উভয় খাতের, সরকারি এবং বেসরকারি উভয় খাতের কার্যাবলী বিষয়বস্তুতে মানুষ, এখানে মানুষের কল্যাণের কথা বলা হয়েছে।
হয়তো মুনাফা করে অথবা না করে, কিন্তু মূল লক্ষ্য হচ্ছে মানুষকে নিয়ে কাজ করা। সরকারি বেসরকারি উভয় খাতের নীতিমালা একই রকম। প্রত্যেকটা সংগঠন, সরকারি হোক অথবা বেসরকারি হোক, একই ধরনের নীতিমালা দ্বারা পরিচালিত হয়। একই ধরনের শ্রম বিভাজন থাকে, একই ধরনের কর্ম পরিষদ থাকে, একই ধরনের অধিক্ষেত্র থাকে, একই ধরনের পরিকল্পনা থাকে, একই ধরনের নীতিমালা থাকে। একই ধরনের নীতিমালা দ্বারা এই সংগঠনগুলি পরিচালিত হয়। সেখানে হয়তো কোথাও রাষ্ট্রের কর্তৃত্ব থাকে, কোথাও ব্যক্তির কর্তৃত্ব থাকে। উভয় খাতে কর্মী ব্যবস্থাপনা দক্ষতা এবং অভিজ্ঞতাকে প্রাধান্য দেওয়া হয়। সরকারি এবং বেসরকারি উভয় খাতে দেখা যায় যারা দক্ষ, যারা অভিজ্ঞ, যারা যোগ্য, তাদেরকে অধিকতর মূল্যায়ন করা হয়। এর ফলে কি হয়? এর ফলে কর্মীদের কাজের স্পৃহা, কর্মচাঞ্চল্য বৃদ্ধি পায় এবং মূল লক্ষ্যটি অর্জন করা সহজ হয়। সরকারি বেসরকারি খাতে উভয় খাতে পরিচালনা পদ্ধতি প্রায় একই রকম। সরকারি বেসরকারি উভয় খাতে নীতি নির্ধারণের নির্দেশকগুলি উচ্চ এক ও ভিন্ন। কিন্তু উভয়ের লক্ষ্যই হচ্ছে জনসেবা করা, হয়তো মুনাফা করে অথবা মুনাফা না করে। উভয়ের লক্ষ্য হচ্ছে মানুষকে নিয়ে কাজ করা। উভয় একই নীতিমালার আলোকে কাজ করে এবং উভয় যদি একটি সংগঠন দ্বারা পরিচালিত হয়, নীতির দ্বারা পরিচালিত হয়, সেহেতু তাদের যে নীতি নির্ধারণের যে নির্ধারকগুলি, এই নির্ধারকগুলি আসলে সবই এক ও অভিন্ন। তখন আমরা একটু দেখি সরকারি এবং বেসরকারি খাতের মধ্যে বৈসাদৃশ্য কি। উদ্দেশ্যের দিক থেকে এদের মধ্যে পার্থক্য রয়েছে। সেই উদ্দেশ্যের দিক থেকে পার্থক্যটা কি? সরকারি খাতের কাজ হচ্ছে, উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণ করা। অনেক সময় লোকসান করেও, ক্ষতি করেও জনসেবা করা সরকারি খাতের মূল লক্ষ্য। বেসরকারি খাতের মূল লক্ষ্য হচ্ছে মুনাফা করা। তারা কখনোই ক্ষতি বা লোকসান মেনে নেবে না। সরকারি খাত সরকারি উদ্যোগে, রাষ্ট্রের নিজস্ব উদ্যোগে জনকল্যাণমূলক কাজের জন্য গ্রহণ করা হয়, জনকল্যাণমূলক কাজের জন্য পরিচালিত হয়। বেসরকারি খাত যেহেতু ব্যক্তিগত উদ্যোগে গ্রহণ করা হয়, অতএব এখানে জনকল্যাণের বিষয়টি হচ্ছে ব্যক্তির লাভ অথবা লাভালাভের বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ। সরকারি খাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকে সরকারের হাতে। আইনসভা ও সংবিধানের বিধি অনুসারে এটি পরিচালিত হয়। বেসরকারি খাত দেশে প্রচলিত আইনের মধ্যে থাকবে, তাই বেসরকারি খাতে সম্পূর্ণ নিয়ন্ত্রণ থাকবে ব্যক্তির হাতে, অথবা ব্যক্তি কর্তৃক প্রদত্ত অন্য কোনো সংগঠন বা অধস্তন কর্তৃপক্ষের হাতে। আমরা একটু আগে বলছিলাম যে সরকারি খাতে কর্মপরিসর অনেক ব্যাপক। রাষ্ট্র সমস্ত রাষ্ট্রের নাগরিকদের নিয়ে কাজ করে, কোনো ক্ষুদ্র অংশ অথবা ক্ষুদ্র জনগোষ্ঠীর নিয়ে কাজ করে না। বেসরকারি খাতে কর্মপরিধি সীমিত। তারা হয়তো কোনো একটি ক্ষুদ্র অংশ নিয়ে, কোনো একটি ক্ষুদ্র অঞ্চল নিয়ে, কোনো একটি ক্ষুদ্র জাতিগোষ্ঠী নিয়ে, কোনো একটি ক্ষুদ্র বিষয় নিয়ে তারা কাজ করতে পারে। অতএব সরকারি এবং বেসরকারি খাতের কর্মপরিসরের মধ্যে পার্থক্য রয়েছে। সরকারি খাতে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় যে কোনো উদ্দেশ্য বাস্তবায়নের ক্ষেত্রে লাল ফিতার দৌরত্ব অথবা আমলাতান্ত্রিক জটিলতায় পড়তে হয়। বেসরকারি খাতে এ ধরনের কোনো সুযোগ নেই। বেসরকারি খাতে যে কোনো কর্ম, যে কোনো উদ্যোগ খুব দ্রুত সম্পন্ন হয়, কারণ এখানে আমলাতান্ত্রিক কোনো জটিলতা কাজ করে না। সরকারি সংস্থার নিরপেক্ষতাকে গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হয়। সংবিধানের ২৭ নম্বর অনুচ্ছেদে বলা হয়েছে যে সকল নাগরিক আইনের চোখে সমান। এর মাধ্যমে প্রত্যেকটা নাগরিককে সরকারি খাতে বা সরকারি সেক্টরে মেধা এবং যোগ্যতা দিয়ে অংশগ্রহণ করার সুযোগ দেওয়া হয়। এখানে কোনো নিরপেক্ষতা, এখানে কোনো পক্ষপাতিত্ব করার কোনো সুযোগ নেই। কিন্তু বেসরকারি খাত যেহেতু ব্যক্তির ইচ্ছাধীন, তাদের বেশি সংস্থাগুলো ইচ্ছা করলেই তাদের নিরপেক্ষতা বজায় রাখার কোনো তাদের দরকার নেই। তারা ইচ্ছা করলে তাদের পছন্দ মতো, তাদের নিজের মতো করে কর্মী নিয়োগ করতে পারবে। সরকারি সংস্থার মূল উদ্দেশ্য জনসেবা করা, বেসরকারি সংস্থার মূল উদ্দেশ্য হচ্ছে সেবা বিক্রি করে মুনাফা করা। আমরা সেবা বিক্রি করছি না, সরকারি উদ্যোগে সেবা বিক্রি করা হয় না, সেবা দেয়া হয়। আর বেসরকারি উদ্যোগে সেবা দেওয়া হয় পয়সা, অর্থের বিনিময়ে, এবং সেখান থেকে বেসরকারি উদ্যোক্তারা কি করে? মুনাফা করে। সরকারি সংস্থাগুলো কাজ করার জন্য জনসংযোগের প্রয়োজন হয় না। কিন্তু বেসরকারি সংস্থাগুলো আমরা যদি দেখি যে বেসরকারি সংস্থাগুলি, বিশেষ করে ব্যাংকগুলি, বিভিন্ন জনগণকে বিভিন্নভাবে তাদের গ্রাহক করার জন্য রীতিমতো প্রতিযোগিতায় লিপ্ত হয়। নিয়মিত তাদের জনসংযোগ করতে হয়, বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা দিতে হয়। যার ফলে তারা কি করে? তারা বিজনেস করে, তারা ব্যবসা করে এবং সেখানে তারা মুনাফা করে। কিন্তু সরকারি সেক্টরে, সরকারি সংস্থাগুলোর ক্ষেত্রে এ ধরনের কোনো জনসংযোগের প্রয়োজন হয় না। সরকারি সংস্থাগুলিকে অবশ্যই সংসদের নিকট, সরকারের নিকট জবাবদিহি করতে হয়। যেহেতু সরকারি সংস্থাগুলি জনগণের স্বার্থে পরিচালিত হয়, সরকারি সংস্থাগুলি জনগণের অর্থে পরিচালিত হয়, জনস্বার্থ নিশ্চিত করে তাদের একমাত্র লক্ষ্য। এই কারণে স্বচ্ছতা এবং নিরপেক্ষতা নিয়ে সরকারি সংস্থাগুলিকে জনগণ এবং সরকারের নিকট জবাবদিহি করতে হয়। বেসরকারি সংস্থাগুলির এই ধরনের কোনো জবাবদিহিতা নেই। তারা ব্যক্তির নিকট দায়বদ্ধ।
তারা তাদের নিজেদের কাছে দায়বদ্ধ। সরকারি সংস্থাগুলি বেশিরভাগ ক্ষেত্রে আয়ের চেয়ে ব্যয় বেশি হয়, কারণ সরকারি সংস্থাগুলি জনকল্যাণে ব্যয় করে, সেখানে আয়টি মূল লক্ষ্য নয়। বেসরকারি সংস্থাগুলির মূল লক্ষ্যই হচ্ছে আয় করা। সরকারি সংস্থা কর্মী যারা থাকে তাদেরকে সরকার যেমন নিরপেক্ষতার সাথে নিয়োগ দেয়, মেধা এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ দেয়, পাশাপাশি তাদের নির্দিষ্ট স্কেলে তাদের বেতন ভাতা প্রদান করা হয়। বেসরকারি সংস্থা যারা কর্মী থাকে তাদের নির্দিষ্ট স্কেলে বেতন ভাতা প্রদানের কোনো সুযোগ নেই, এটি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের ইচ্ছার উপর নির্ভরশীল। প্রিয় শিক্ষার্থী, এরপর আমরা একটু দেখে নিই জাতীয় সংসদ ও বেসরকারি সংস্থার মধ্যে মিথস্ক্রিয়াটা আসলে কেমন। আমরা জানি যে জাতীয় সংসদ রাষ্ট্রের বেশি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় জাতীয় সংসদ হচ্ছে সরকারের সমস্ত বিষয়ের সমস্ত আইন প্রণয়নমূলক কার্যক্রমের মূল ধারক এবং বাহক। এই জাতীয় সংসদ বেসরকারি সংস্থাগুলিকে পরিচালিত করার জন্য জনপ্রতিনিধিদের মাধ্যমে বিভিন্ন ধরনের জনগুরুত্বপূর্ণ আইন প্রণয়ন করে। সেই আইনগুলির মাধ্যমে জাতীয় সংসদ বেশিরভাগ ক্ষেত্রে বেসরকারি সংস্থাগুলিকে নিয়ন্ত্রণ করে থাকে। সেই নিয়ন্ত্রণগুলি কেমন সেটি আমরা একটু দেখি। জাতীয় সংসদ এবং বেসরকারি সংস্থার মধ্যে যে মিথস্ক্রিয়া, সেই মিথস্ক্রিয়া প্রথম ধাপে আমরা বলছি সরকারি খাতের সাথে জাতীয় সংসদের মিথস্ক্রিয়া উল্লেখযোগ্য দিক হচ্ছে সরকারি ও বেসরকারি অংশীদারিত্ব, পিপিপি, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এর মাধ্যমে কি হয়? এর মাধ্যমে সরকারের বিভিন্ন পর্যায়ে এবং বেসরকারি খাতে যে বিশিষ্ট জনগণ যারা রয়েছে তার সাথে আলাপ আলোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। বেসরকারি খাতের যে এই সরকারি বেসরকারি অংশীদারিত্ব, এই অংশীদারিত্বের মাধ্যমে কি হয়? সরকার বিভিন্ন অনুমোদন ও সহায়তায় বেসরকারি খাতগুলি কি করে? বিভিন্ন খাতে অর্থায়ন করে, নির্মাণ করে, পরিচালনা ও রক্ষণাবেক্ষণাধীন অবকাঠামোগুলো থেকে সরকার ও জনগণের চুক্তিকৃত মূল্যে বা ফি পরিশোধের মাধ্যমে সেবা গ্রহণ করে অথবা সংগ্রহ করে। আমরা খুব সহজে বলি সরকারি বেসরকারি অংশীদারিত্বের মাধ্যমে সরকারের উদ্যোগে বেসরকারি সংস্থাগুলি বিভিন্ন ক্ষেত্রে অর্থ বিনিয়োগ করবে এবং সেই বিনিয়োগকৃত অর্থ থেকে যে সেবা তৈরি হবে সেটা জনগণ চুক্তির মাধ্যমে সেই সেবা থেকে তারা সেখান থেকে তারা সেবা নেবে। যেটা বলা হচ্ছে ক্ষুদ্র মাঝারি শিল্পে সহযোগিতায় সংসদের উদ্যোগ। আধুনিক বিশ্বে হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি বিশ্ব এবং সমস্ত পৃথিবীর সাথে সবার সাথে টিকে থাকতে হলে অবশ্যই সেবার মান এবং নিশ্চয়তা একান্ত প্রয়োজন। যেহেতু বেশিরভাগ উদ্যোগের স্বাধীনতার পর থেকে দেশে অনেক দূরে গিয়েছে, তাই বাজার অর্থনীতির যুগে টিকে থাকতে হলে ক্ষুদ্র ও মাঝারি শিল্পে সহযোগিতার সংসদীয় উদ্যোগ নিতে হবে। ক্ষুদ্র এবং মাঝারি শিল্পকে যেন সহযোগিতা করা যায় সেই রকম করে আইন প্রণয়ন করতে হবে। আইনসভায় সংসদ সদস্যদের যথার্থ আইন প্রণয়ন করতে পারে সেই জন্য সংসদ সদস্যদেরকে পরামর্শ প্রদান করতে হবে। সংসদ সদস্য বেসরকারি খাত সমন্বয়ে ব্যবসা বান্ধব আইন প্রণয়ন করতে হবে। সংসদ সদস্যদের জন্য বেসরকারি খাতের সমন্বয়ে একটি ব্যবসা বান্ধব আইন প্রণয়ন করতে পারে সেই জন্য সংসদ সদস্যদেরকে এটি কি করতে হবে? উদ্যোগ নিতে হবে। পাশাপাশি নতুন প্রযুক্তির মাধ্যমে কি করে দেশকে এগিয়ে নেওয়া যাবে, বেসরকারি সংস্থাকে এগিয়ে নেওয়া যাবে, এই বিষয়ে জাতীয় সংসদকে অবশ্যই উদ্যোগ নিতে হবে। বর্তমান যুগকে আমরা বলছি ডিজিটাল বাংলাদেশ। এই ডিজিটাল বাংলাদেশ একদিনে গড়ে ওঠেনি, এখানে জাতীয় সরকারের যেমন উদ্যোগ রয়েছে পাশাপাশি বেসরকারি খাতগুলোকে এগিয়ে আসতে হয়েছে। এই জন্য নতুন নতুন প্রযুক্তি উদ্ভাবনের ক্ষেত্রে সরকারি সেক্টরের সঙ্গে জাতীয় সংসদকে অবশ্যই বেসরকারি সংস্থার সাথে নিয়ে প্রয়োজনীয় আইন প্রণয়ন করে নতুন প্রযুক্তি উদ্ভাবন করতে হবে এবং পাশাপাশি বেসরকারি খাতে বিভিন্ন ধরনের বিনিয়োগ আকৃষ্ট করার জন্য জাতীয় সংসদকে, রাষ্ট্রকে, সরকারকে চেষ্টা করতে হবে।
বিভিন্ন দেশে, বিশেষ করে উন্নয়নশীল দেশগুলি, সিঙ্গাপুর, মালয়েশিয়া, থাইল্যান্ড, এমনকি যুক্তরাষ্ট্র, দেখা যায় বেসরকারি উদ্যোগকে আকৃষ্ট করার জন্য, বৈদেশিক বাণিজ্যকে আকৃষ্ট করার জন্য সরকারের বিভিন্ন উদ্যোগ নিয়ে এখানে কি করে, এখানে ফান্ড ক্রিয়েট করে যাতে বেসরকারি সংস্থা লাভবান হয়। পুরাতন নীতিমালা যদি থাকে, যেটি যুগের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়, এই ধরনের নীতিমালা অবশ্যই কি করতে হবে, এই ধরনের নীতিমালা অবশ্যই পরিবর্তন করতে হবে। এবং পাশাপাশি পুরাতন নীতিমালা সংস্কার করে স্থিতিশীল নীতিমালা স্থিতিশীল নীতিমালা প্রণয়ন করতে হবে, যে নীতিমালাগুলি যুগের সঙ্গে, সময়ের সঙ্গে, বৈশ্বিক অর্থনীতির সঙ্গে, বৈশ্বিক রাজনীতির সঙ্গে যেটি মানানসই, যেটি স্থিতিশীল থাকে, প্রতি মুহূর্তে পরিবর্তন যেন না হয়। এবং পাশাপাশি সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটি হচ্ছে কর্মসংস্থান উপায় সৃষ্টি করতে হবে। বৈদেশিক বিনিয়োগকে আকৃষ্ট করে, বেসরকারি খাতকে চাঙ্গা করে, বেসরকারি খাতের কর্মকৌশলকে আরো উন্নত করে, রাষ্ট্রীয়ভাবে জাতীয় সংসদের মাধ্যমে আইন প্রণয়নের মাধ্যমে বেসরকারি খাতকে অগ্রাধিকার ভিত্তিতে কাজ করার সুযোগ দিতে হবে। এর ফলে কি হবে, এর ফলে বেকার বেকার জনসংখ্যার এই দেশে, শিক্ষিত বেকারের এই দেশে কর্মসংস্থান সৃষ্টি হবে, মানুষ কর্মসংস্থান পাবে, নতুন জীবন লাভ করবে। এখন আমরা একটু দেখি বেসরকারি খাতের যে উন্নয়নের অন্তরায়, বেসরকারি খাতগুলি কেন সঠিক মাত্রায় উন্নয়ন করতে পারছে না, বা উন্নয়নের ধারাবাহিকতায় সঠিক মাত্রায় অংশগ্রহণ করতে পারছে না, তার পিছনে কারণগুলি কি সেটি একটু আমরা দেখি। সেটি হচ্ছে যে বেসরকারি খাতগুলির কারণেই স্বাধীনতা পরবর্তী সময় বাংলাদেশ কিন্তু মাধ্যমায়ের দেশে পরিণত হয়েছে। এবং এই যে বেসরকারি খাতের যে উন্নয়ন, ডেভেলপমেন্ট, এটি একদিনে হয়নি। এর জন্য অনেকগুলি অনেকগুলি চড়াই উতরে পেরিয়ে আসছে। অদ্যাবধি বেসরকারি খাতের অনেকগুলি অন্তরায় এখনো বাংলাদেশে কাজ করছে, যেগুলি থেকে যদি আমরা মুক্ত হতে পারি, তাহলে আমাদের বেসরকারি খাত আরো বেশি ডেভেলপ করতে পারবে। তার মধ্যে একটা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। বেসরকারি খাতের উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা হচ্ছে রাজনৈতিক অস্থিরতা। বিভিন্ন সময় রাজনীতি, হরতাল, অবরোধ, মারামারি, এর ফলে কি হয়েছে, এর ফলে বেসরকারি খাতগুলি তাদের কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে বাধার সম্মুখীন হয়। যদিও বর্তমান আওয়ামী লীগ সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকার আমলে এখন বাংলাদেশে রাজনৈতিক স্থিরতা বিরাজ করছে, এর ফলে বেসরকারি খাতগুলি দ্রুত উন্নয়নের দিকে এগিয়ে যাচ্ছে। দুর্নীতি একটি বড় চ্যালেঞ্জ বেসরকারি উন্নয়নের জন্য। কারণ সরকারি কর্মকর্তা কর্মচারীরা অনেক সময় তাদের সহোদ্যোগে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়ে। এর ফলে কি হয়, এর ফলে বেসরকারি সংস্থাগুলি তাদের আগ্রহ হারিয়ে ফেলে। এবং সরকারি কর্মকর্তাদের যে আর্থিক লোলুপতা, এর ফলে কি হয়, এর ফলে বেসরকারি সংস্থাগুলি তাদের আগ্রহ বা কর্মস্পৃহা থেকে সরে আসে। সুশাসনের অভাব বেসরকারি খাতে উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অন্তরায়। বাংলাদেশের প্রত্যেকটা ক্ষেত্রে যদি সুশাসন নিশ্চিত করা যায়, তাহলে বেসরকারি খাতের উন্নয়ন সম্ভব। যদি বেসরকারি খাতের জন্ম হয়েছিল সুশাসন প্রতিষ্ঠা করার জন্য, কিন্তু সুশাসনের অভাবের কারণে বেসরকারি খাতগুলি নিজেই এখন পশ্চাৎপদ অবস্থায় পরিণত হয়ে যাচ্ছে। এই যে আরেকটি হচ্ছে স্বচ্ছতার অভাব। সরকারি সেক্টরগুলোতে সরকারি সেক্টরগুলোতে বা বেসরকারি সরকারি সেক্টরগুলোতে এবং বেসরকারি সেক্টরগুলোতে স্বচ্ছতার অভাব বেশি খাতগুলিকে উন্নয়নে অনেক বেশি বাধা সৃষ্টি করছে। দুর্নীতি, কালো টাকা, এসব ক্ষেত্রে এসবের মাধ্যমে কি হচ্ছে, স্বচ্ছতা গুলি, বিভিন্ন প্রতিষ্ঠানের স্বচ্ছতা, এই স্বচ্ছতাগুলি হারিয়ে যাচ্ছে। এর ফলে কি হচ্ছে, সরকারি বেশি উভয় খাতে এই স্বচ্ছতা না থাকার কারণে বেশি খাতগুলি অনেক সংকটে পড়ছে, পিছিয়ে পড়ছে। বৈধতার সংকট, মানে স্বাধীনতার পর থেকে বিভিন্ন সময় বিভিন্ন সরকার, বিভিন্ন দল ক্ষমতায় আসছে এবং তারা তাদের বিভিন্ন বৈধভাবে কিংবা অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করছে। এর ফলে কি হচ্ছে, এর ফলে রাজনৈতিক দলগুলি বৈধতার সংকটের কারণে বেশি খাতগুলি বিভিন্ন সময় মুক্ত হয়ে পড়ছে। যদিও বর্তমানে সরকার ব্যবস্থা রয়েছে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে যে আওয়ামী লীগের সরকার রয়েছে, এটি বৈধতার সংকট থেকে অনেকটা কাটিয়ে উঠে এখন এটি গণতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থায় দেশ পরিচালিত হচ্ছে। এর ফলে বেশি খাত দ্রুত উন্নয়নের অগ্রযাত্রায় অগ্রগামী হচ্ছে এবং রাষ্ট্রীয় উন্নয়নের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সরকারি বেসরকারি অনেকগুলি খাত, সব খাতেই দেখা যায় জবাবদিহিতার অভাব থাকে। এর ফলে স্বচ্ছতা নিশ্চিত করা যায় না, সুশাসন নিশ্চিত করা যায় না। সরকারি খাতে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি কর্মচারীরা তারা জবাবদিহি করতে বাধ্য থাকে না, যে তাদের চাকরি নির্দিষ্ট থাকে, তাদের চাকরির স্থায়ীকরণ থাকে, যার ফলে জবাবদিহিতার অভাবে অনেক সময় দেখা যায় সরকারি খাত কিংবা বেসরকারি খাত উন্নয়নের ধারাবাহিকতা থেকে পিছিয়ে পড়ে।
স্বজনপ্রীতি বেসরকারি খাতের একটি গুরুত্বপূর্ণ চ্যালেঞ্জ হচ্ছে স্বজনপ্রীতি। স্বজনপ্রীতির ক্ষেত্রে দেখা যায় যে অনেক সময় দেখা যায় যে স্বজনপ্রীতির কারণে কেউ কম যোগ্যতা সম্পন্ন ব্যক্তি অনেক উঁচু পদে চলে যাচ্ছে, আবার বেশি যোগ্যতা সম্পন্ন ব্যক্তি কম ছোট নিচে পদে থাকছে। এর ফলে কি হয়? এর ফলে বেসরকারি খাতের উন্নয়নের একটা ধারাবাহিকতা নষ্ট হয়ে যায়। আমাদের জটিলতা বেসরকারি খাতের উন্নয়নের জন্য একটি গুরুত্বপূর্ণ বাধা। কারণ আমলারা যে কোনো কাজকে জটিল করে তোলার চেষ্টা করে এবং সময় ক্ষেপণ করে। সেক্ষেত্রে বেসরকারি খাতগুলির কাজের বাধা সৃষ্টি হয় এবং প্রচুর শ্রম ঘন্টা, প্রচুর সময় নষ্ট হয়। এর ফলে কি হয়? বেসরকারি খাতগুলির উন্নয়নের অগ্রযাত্রা ব্যাহত হয়। দুর্বল অবকাঠামো বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর, যার কারণে আমরা কি করছি? আমরা আহ, আহ, বেসরকারি খাতগুলি উন্নতি করতে পারছি না, বৈদেশিক বিনিয়োগ হচ্ছে না। দুর্বল অবকাঠামোর জন্য আমাদের যোগাযোগ ব্যবস্থা, আমাদের সামাজিক কাঠামো, এইসব কারণে বৈদেশিক বিনিয়োগ হচ্ছে না। বিনিয়োগ না হওয়ার কারণে বেসরকারি খাতগুলি সঠিক অর্থ পাচ্ছে না এবং না পাওয়ার কারণে তারা সঠিকভাবে তাদের মূল লক্ষ্য অর্জন করতে পারছে না। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আইনের শাসনের অনুপস্থিতি। আইনের শাসন যেহেতু থাকবে না, সেখানে কোনো জিনিসই কোনোভাবেই মানে কোনো মাধ্যমেই উন্নয়ন করা সম্ভব নয় এবং বেসরকারি খাতের উন্নয়নের জন্য আইনের শাসনের অনুপস্থিতি একটি গুরুত্বপূর্ণ অন্তরায়। আইনের শাসন না থাকার কারণে যে ঘটনা ঘটে, রাজনৈতিক অস্থিরতা থাকে, দুর্নীতি থাকে, সুশাসনের অভাব থাকে, জবাবদিহিতার অভাব ঘটে, স্বচ্ছতার অভাব ঘটে, বৈধতার সংকট, এই সবগুলি যে অন্তরায়, এর মূল কারণ হচ্ছে আইনের শাসনের অনুপস্থিতি। এরপর একটু আমরা দেখিনি আর কি আছে। উন্নত তথ্য প্রযুক্তি, যদিও আমরা বলছি বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ, এখন এই বাংলাদেশ ডিজিটালি অনেক দূর এগিয়ে গেছে, তারপরও পর্যাপ্ত তথ্য প্রযুক্তি এখনো আমরা অর্জন করতে পারিনি। এখনো আমাদের গ্রামের একটি বড় অংশ তথ্য প্রযুক্তির বাইরে থাকে, ইন্টারনেট সুবিধার বাইরে থাকে। এর ফলে কি হয়? এর ফলে বেসরকারি সংস্থাগুলি তাদের কার্যক্রম যে মানে পরিচালিত হওয়ার কথা, পরিচালনা করার কথা, সেভাবে পরিচালনা করতে পারছে না। শিক্ষার অভাব একটি গুরুত্বপূর্ণ অন্তরায়। যদি বলা যায় শিক্ষা জাতির মেরুদণ্ড এবং এই একটা রাষ্ট্রকে এগিয়ে নেওয়ার জন্য শিক্ষার প্রয়োজন, তবে কারিগরি শিক্ষা অর্থাৎ প্রযুক্তিগত শিক্ষা আমাদের দেশে নাই বললেই চলে, যেটুকু আছে সেটি খুব সামান্য। এবং এই কারিগরি বা প্রযুক্তিগত শিক্ষার অভাবের কারণে দেখা যাচ্ছে যে আমরা বেসরকারি খাতগুলি কাঙ্ক্ষিত সাফল্য অর্জন করতে পারছি না। এবারে বিষয় হচ্ছে কুসংস্কার। এখনো আমাদের গ্রামের সাধারণ মানুষের মধ্যে এই কুসংস্কার কাজ করে যে এনজিওতে কাজ করলে অথবা অন্য কোনো বেসরকারি খাতে কাজ করলে ধর্ম চলে যাবে, ইমান চলে যাবে, এই ধরনের কুসংস্কার এখনো কাজ করে। পাশাপাশি সাংগঠনিক দক্ষতার অভাবের কারণে এই বেসরকারি খাতগুলি কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারছে না। নারীদের অনগ্রসরতা এখানে বেসরকারি খাতের উন্নয়নের একটি গুরুত্বপূর্ণ অন্তরায়। কারণ আমাদের দেশের নারীরা সব দিক থেকেই পিছনে পড়ে আছে। তাদেরকে মূল স্রোতে নিয়ে আসার জন্য বেসরকারি খাতগুলো অনেক সময় চেষ্টা করছে, কিন্তু তাদের অনগ্রসরতার কারণে বেসরকারি খাতগুলি তাদের আসলে মূল স্রোতে নিয়ে আসতে পারছে না, মূল স্রোতে তাদেরকে ধরে রাখতে পারছে না। এর ফলে কি হয়? এর ফলে বেসরকারি খাতের উন্নয়নে কিছুটা হলেও বাধাগ্রস্ত হয়। প্রতিনিয়ত আইন শৃঙ্খলা অবনতি বেসরকারি খাতকে উন্নয়নের বাধাগ্রস্ত করে। সঠিক আইন না থাকার কারণে বা সঠিকভাবে আইনের প্রণয়ন না হওয়ার কারণে, আইন বাস্তবায়ন না হওয়ার কারণে কি হয়? বেসরকারি খাতগুলি তাদের যে বিভিন্ন ধরনের বিনিয়োগ, এই বিনিয়োগগুলি করতে আগ্রহ হারিয়ে ফেলে। এছাড়াও একটি গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। আমরা বলছি যে বৈদেশিক বিনিয়োগ যত বেশি আসবে, যত বেশি বেসরকারি খাতে ফান্ডিং হবে, বেসরকারি খাতকে অর্থ যোগান দেওয়া যাবে, তত বেশি বেসরকারি খাতে উন্নয়ন ঘটবে, রাষ্ট্রের মূল অর্থনৈতিক উন্নয়ন ঘটবে এবং রাষ্ট্র এগিয়ে যাবে। কারণ অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে দেখা যায় বৈদেশিক যে বিনিয়োগ, এই বৈদেশিক বিনিয়োগের কাঙ্ক্ষিত ভাবে আমরা পাই না। এর ফলে কি হয়? এর ফলে বেসরকারি খাতগুলি তাদের জন্য তাদের বিনিয়োগের মাধ্যমে অর্থ যোগান পায় না এবং তারা মূল উন্নয়নের ক্ষেত্রে তারা কিছুটা হলে পিছিয়ে পড়ে। পাশাপাশি দক্ষ জনশক্তির অভাব রয়েছে। বাংলাদেশে প্রচুর মানুষ, প্রচুর মানুষকে, এই জনসংখ্যাকে আমরা জনশক্তিতে রূপান্তরিত করতে পারিনি এবং জনশক্তিতে রূপান্তরিত করতে না পারার কারণে, দক্ষ জনশক্তির কারণে আমরা দেখা যায় প্রয়োজনীয় ক্ষেত্রে প্রয়োজনীয় কাঙ্ক্ষিত জনশক্তি পাই না। এর ফলে আমাদের উন্নয়ন কিছুটা হলেও ব্যাহত হয়। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে দুর্বল ব্যবস্থাপনা। কোনো প্রতিষ্ঠানের সুনিয়ন্ত্রিত সঠিক ব্যবস্থাপনা সেই প্রতিষ্ঠানকে দ্রুত উন্নয়নের দিকে নিয়ে যায়। কিন্তু আমাদের দেশের যে প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেই প্রতিষ্ঠানগুলি, আমাদের যে বেসরকারি খাতের যে বিষয় প্রতিষ্ঠানগুলি রয়েছে, সেগুলির ব্যবস্থা মাত্র দুর্বল। ব্যক্তির ইচ্ছার অনিচ্ছার উপর নির্ভরশীল। এর ফলে কি হয়? তারা কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জনে
লক্ষ্য অর্জন করতে পারে না। আরেকটা বিষয় হচ্ছে উপযুক্ত আইনের অভাব। আমাদের দেশে যখন যে আইনটি প্রয়োজন পড়ে সেই আইনটি হয়তো উপযুক্তভাবে তাৎক্ষণিকভাবে সেই আইনটি আমরা পাই না। এর ফলে কি হয়? এর ফলে দেখা যায় যে বেসরকারি খাতের উন্নয়নের ক্ষেত্রে একটি প্রতিবন্ধকতার সৃষ্টি হয়। এর ফলে আমরা একটু দেখে নিই বেসরকারি খাতের উন্নয়নে বেসরকারি খাতের বেশি আর কি আছে এখানে? বাংলাদেশে বেসরকারি খাতের উন্নয়নের অন্তরায়গুলো দূরীকরণের উপায়সমূহ। বাংলাদেশে বেসরকারি খাতের যে অন্তরায়, এই অন্তরায়গুলি আমরা কিভাবে এই অন্তরায়গুলি থেকে আমরা কিভাবে মুক্তি পাবো? একটু আমরা দেখে নিই। এই বেসরকারি খাতকে এগিয়ে নিতে হলে এই বেসরকারি খাতকে মূল উন্নয়নের সঙ্গে একত্রিত করতে হলে তার যে অন্তরায়গুলি আছে সেই অন্তরায়গুলি আমাদের দূরীভূত করতে হবে। অন্তরায়গুলি দূরীকরণের উপায়গুলি আমরা একটু দেখে নিই। সেটা যে বাংলাদেশে যে পিপিপি মডেল যেটা আমরা বলছিলাম, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এই মডেলের যে বাস্তবায়ন করার জন্য কার্যকর উদ্যোগ গ্রহণ করতে হবে। সংসদে এবং বেসরকারি খাতের মধ্যে মিথস্ক্রিয়া আরো বাড়াতে হবে। জাতীয় সংসদের যে সদস্য হবেন তারা বেসরকারি খাতের যারা উদ্যোক্তা তাদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বৃদ্ধি করতে হবে এবং প্রতি মুহূর্তে তাদের মিথস্ক্রিয়া বৃদ্ধি করে তাদেরকে তাদেরকে স্ব-উদ্যোগে তাদের ব্যবসা বান্ধব আইন অর্থাৎ তাদের বেসরকারি খাতে উন্নয়নের জন্য প্রয়োজনীয় যে অবকাঠামো অথবা প্রয়োজনীয় যে কার্যাবলী সেগুলো গ্রহণ করার জন্য চেষ্টা করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের শাসন ছাড়া অবশ্যই বেসরকারি খাতের যথার্থ উন্নয়ন সম্ভব নয়। এই জন্য প্রতি মুহূর্তে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। আইনের মাধ্যমে যেন কোনো ব্যক্তি আইন দ্বারা বা আইনের মধ্যে থেকে প্রত্যেকটা ব্যক্তি যেন পর্যাপ্ত আইনগত সহায়তা পায় সেটি চেষ্টা করতে হবে। প্রতি মুহূর্তের জন্য রাজনৈতিক অস্থিরতা দূরী করতে হবে। যদিও বর্তমানে বাংলাদেশ রাজনৈতিক স্থিতিশীল অবস্থায় রয়েছে, কখনো যেন রাজনৈতিক অস্থিরতা সৃষ্টি না হয় এই জন্য রাজনৈতিক অস্থিরতার কোনো অবস্থা তৈরি হলে সেখানে রাজনৈতিক অবস্থা দূরীকরণের জন্য ব্যবস্থা করতে হবে। সরকারের প্রতিটা ক্ষেত্রে অবশ্যই দুর্নীতি রোধের ব্যবস্থা করতে হবে, কারণ দুর্নীতি হচ্ছে সমস্ত উন্নয়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রতিবন্ধকতা। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার প্রতিটা মুহূর্তে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স প্রদর্শন করছে এবং প্রত্যেকটা ক্ষেত্রে দুর্নীতির কোথাও কোনো গন্ধ পেলে সঙ্গে সঙ্গে সেখানে কার্যকর ব্যবস্থা নিচ্ছে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে কার্যকর শিক্ষার বিস্তার ঘটাতে হবে। যে শিক্ষা, যে প্রযুক্তিগত বা কারিগরি শিক্ষা বেসরকারি খাতের উন্নয়নের জন্য জরুরি, এই ধরনের কারিগরি শিক্ষা অথবা কার্যকর শিক্ষার বিস্তার ঘটাতে হবে এবং এবং এই আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য রাজনৈতিক অস্থিরতা দূরীকরণ কিংবা দুর্নীতি রোধ, কার্যকর শিক্ষা এই সব ক্ষেত্রে যথার্থ আইন যেখানে যেটা প্রয়োজন এই ধরনের প্রয়োজনীয় আইন প্রণয়নের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি যারা বেসরকারি উদ্যোক্তা তাদেরকে সহজ শর্তে ঋণের ব্যবস্থা করতে হবে, যেন তারা ঋণ গ্রহণ করতে গিয়ে তারা হয়রানির শিকার না হয়, যেন তারা ঋণ নিতে গিয়ে তারা যেন এমন বেশি সুদের হার না হয় যেন তারা ঋণ নিতে আগ্রহ হারিয়ে ফেলে। পাশাপাশি সুশাসন প্রতিষ্ঠা করতে হবে, নারীর অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। যেহেতু মোট জনসংখ্যার বিশাল অংশ নারী, এই নারীদেরকে যদি উন্নয়নের মূলধারায় নিয়ে আসা না যায় তাহলে বেসরকারি খাতের উন্নয়ন সম্ভব নয়। সরকারের একার পক্ষে সবাইকে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা সম্ভব নয়, যার ফলে নারীদেরকে যদি বেসরকারি খাতের উন্নয়নে অংশগ্রহণ নিশ্চিত করা যায় তাহলে শুধুমাত্র বেসরকারি খাতের উন্নয়ন সম্ভব। আইন শৃঙ্খলা সবসময় স্বাভাবিক রাখতে হবে। আইন শৃঙ্খলার যদি ভেরিয়েশন হয়, আইন শৃঙ্খলার যদি কম বেশি হয়, যদি আইন শৃঙ্খলা কোনো কারণে বিঘ্নিত হয় তাহলে কি হবে? বেসরকারি খাতগুলি তারা তাদের যে বিনিয়োগের আগ্রহ হারিয়ে ফেলবে। এছাড়াও দক্ষতা বৃদ্ধির কার্যকর পদক্ষেপ গ্রহণ করতে হবে। বেসরকারি খাতে যে সমস্ত কর্মী রয়েছে তাদের দক্ষতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, তারা যেন নিয়মিত প্রশিক্ষণ পায় সে ব্যবস্থা করতে হবে। তথ্য প্রযুক্তির অবাধ প্রবাহ নিশ্চিত করতে হবে, যেটা আমরা সবসময় বলি বেসরকারি খাতগুলিকে অবশ্যই তথ্য প্রযুক্তির অবাধ যে প্রবাহ এই প্রবাহ নিশ্চিত করার জন্য রাষ্ট্রকে উদ্যোগ নিতে হবে। পাশাপাশি বেসরকারি খাতের যে কোনো উদ্যোগের ক্ষেত্রে আমলাতান্ত্রিক জটিলতাগুলোকে অবশ্যই দূরীভূত করতে হবে। আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে বেসরকারি খাত এগিয়ে যেতে পারবে না। এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হলো অবশ্যই তাদের মধ্যে জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। বেসরকারি খাতের মধ্যে অবশ্যই জবাবদিহিতা দেওয়া থাকবে, নিশ্চিত করতে হবে তারা যেন তাদের কাজের জন্য ব্যক্তিগতভাবে হোক যৌথভাবে হোক রাষ্ট্রের নিকট সরকারের নিকট দায়বদ্ধ থাকে সেটা নিশ্চিত করতে হবে। এবং এই বিষয়গুলি যদি আমরা নিশ্চিত করতে পারি তাহলে বেসরকারি খাতের উন্নয়ন অনেক বেশি এগিয়ে যাওয়া সম্ভব।
সংসদে বেসরকারি মিথস্ক্রিয়ার ক্ষেত্রে কিভাবে এই সংসদ ও বেসরকারি সংস্থা মিথস্ক্রিয়ার ক্ষেত্রে কিভাবে বেশি অধিক মাত্রায় উদ্যোগ নেওয়া যায়, কিভাবে তাদের মধ্যে সুসম্পর্ক তৈরি করা যায়, কিভাবে বেসরকারি খাতকে এগিয়ে নেওয়ার জন্য সংসদ প্রয়োজনীয় কার্যকর ব্যবস্থা গ্রহণ করতে পারে, সেই মিথস্ক্রিয়ার ক্ষেত্রে কিছু সুপারিশ আমরা দিচ্ছি কি কি আছে। যেমন সংসদ সদস্য ও বেসরকারি খাতের প্রতিনিধিদের মধ্যে সবসময় যেন ওয়ার্কশপ, সিম্পোজিয়াম ইত্যাদি আলোচনা ব্যবস্থা করতে হবে। সরকারি কর্মকর্তা আমাদের সাথে বেসরকারি খাতের প্রতিনিধিদের মিথস্ক্রিয়া ঘটাতে হবে। যারা আমলাতান্ত্রিক পদগুলিতে রয়েছে তাদের সাথে যারা উদ্যোক্তা রয়েছে তাদের মধ্যে মিথস্ক্রিয়া ঘটাতে হবে। সরকারি নীতি সম্পর্কে নতুন উদ্যোগীদের মধ্যে বিশ্বাস ফিরিয়ে আনতে হবে যে এরকম একটা নীতি প্রণয়ন করলে বা এই নীতিটি বাস্তবায়ন হলে নতুন উদ্যোক্তারা লাভবান হবে, এরকম একটি বিশ্বাস তাদের মধ্যে নিয়ে আসতে হবে। বেসরকারি সংস্থাকে সরকারি বেসরকারি অংশীদারিত্বের মডেলের সাথে যুক্ত করতে হবে। সংসদ সদস্যদের উচিত বেসরকারি সংস্থা ব্যবসা উন্নয়ন প্রক্রিয়ায় নিয়োগ দানে বাধ্য করা। সংসদ সদস্যদের বেসরকারি সংস্থা, কর্পোরেট সংস্থা ও তাদের উৎপাদন প্রক্রিয়ায় যোগদানে উৎসাহ দেওয়া। সরকারি সংসদ সদস্যরা কি করবে? বেসরকারি সংস্থার যে উৎপাদন প্রক্রিয়া, এই প্রক্রিয়া উৎসাহ দেবে তারা। সদস্যদের সরকারি নীতিমালা প্রণয়ন করে ম্যাপিং ও গণমাধ্যমে সহায়তায় সচেতনতা বৃদ্ধি করতে হবে। স্বচ্ছ ও সমন্বিত সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া ব্যবস্থা করতে হবে। আইন ও বিধি প্রণয়নে গণশুনানি ব্যবস্থা করতে হবে। এমন কোনো আইন বা এমন কোনো বিধি প্রণয়ন করা যাবে না যেখানে বেসরকারি সংস্থা ক্ষতিগ্রস্ত হয়, বেসরকারি সংস্থা উদ্যোগ ব্যাহত হয়। সদস্যগণ সংসদে সরকারি অর্থের বিষয়ে জবাবদিহি করবে, যা বিনিয়োগের সহায়ক হবে। সদস্যদের কাছে সরকারি বেসরকারি খাতের বিশেষ পর্যাপ্ত তথ্য থাকতে হবে। দেশে কোন কোন বেসরকারি খাত, কোন কোন সরকারি খাত কিভাবে কাজ করছে, কেন করছে, কোথায় করছে, এই ধরনের সার্বিক তথ্য তাদের থাকতে হবে। বেসরকারি খাতের উন্নয়নের জন্য একটি নেটওয়ার্ক তৈরি করতে হবে। সমস্ত বেসরকারি খাতগুলি একটি নেটওয়ার্কের আওতায় নিয়ে আসতে হবে এবং একটি নেটওয়ার্কের মাধ্যমে সমস্ত বেসরকারি খাতগুলির কার্যক্রম মনিটর অথবা পরিচালনা করা যাবে। বাজেট বরাদ্দ এবং দুর্নীতিবিরোধী আইন প্রণয়ন করে সংসদ সদস্যগণ বেসরকারি খাতের উন্নয়নে কাজ করতে পারে। বাজেটে পর্যাপ্ত উদ্যোগের জন্য অর্থ বরাদ্দ দিতে হবে, বেসরকারি খাতকে উৎসাহিত করতে হবে, তাদের বিনিয়োগে আগ্রহ সৃষ্টি করতে হবে এবং পাশাপাশি দুর্নীতি বিরোধী আইন, এই বিনিয়োগগুলি বাস্তবায়ন করতে যেন বেসরকারি সংস্থাগুলি কোনো দুর্নীতির গ্যারাকলে না পড়ে, সেজন্য দুর্নীতি বিরোধী আইন পাশ করতে হবে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নাগরিক সম্প্রদায় এখানে অন্তর্ভুক্ত করতে হবে। ভোক্তা অধিকার সংস্থাকে এই প্রক্রিয়া অংশগ্রহণ করতে অন্তর্ভুক্ত করতে হবে। রাষ্ট্রের যারা বিভিন্ন ক্ষেত্রে যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, রাষ্ট্রের যারা অভিজ্ঞ, যারা গুণীজন, যারা সুশীল সমাজ, তাদেরকে বেসরকারি সংস্থা কার্যক্রমের সাথে সংশ্লিষ্ট করতে হবে এবং বেসরকারি সংস্থাগুলি যেন রাষ্ট্রের প্রয়োজনে, রাষ্ট্রের কল্যাণে কাজ করে, শুধুমাত্র ব্যক্তিগত লাভালাভের বিষয়ে চিন্তা করে কাজ না করে, সেই জন্য এদেরকে নাগরিক সমাজকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। প্রিয় শিক্ষার্থী, আজকে এই পর্যন্তই। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের এবং পরিবারের সুরক্ষা নিশ্চিত করবে। পরবর্তীতে নতুন লেকচারে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সকলকে ধন্যবাদ এবং সেই সঙ্গে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকেও ধন্যবাদ।